হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জিসনো। আজকে আমরা সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে নিম্নলিখিত সুপারিশগুলো করেছে এরকম একটা হেডলাইনে ক্লাসটি নিচ্ছি। অর্থাৎ সংবিধান সংস্কার কমিশন একটি প্রতিবেদনে তার যেই সুপারিশগুলো মানে সংস্কার হিসেবে যে সুপারিশগুলো করেছে সংবিধানের সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে হেডলাইনটি আমরা করেছি, সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে নিম্নলিখিত সুপারিশগুলো করেছে। সুপারিশ করা অর্থে, নিম্নলিখিত সুপারিশ করা অর্থে মানে হচ্ছে কি যে হ্যাজ মেড দ্য ফলোয়িং রেকমেন্ডেশন ইন ইটস রিপোর্ট। যাই হোক, দেখুন প্রথমে পার্লামেন্ট নিয়ে কি কি সুপারিশ করেছে। পার্লামেন্ট হবে কীরকম? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ইংলিশ হচ্ছে কি? বাইক্যামেরাল লেজিসলেচার হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব তারা করেছেন বা সুপারিশ করেছেন। সংবিধান সংস্কার কমিশনে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে। দ্য কমিশন প্রস্তাব করে আ বাইক্যামেরাল লেজিসলেচার কনসিস্টিং অফ 2 চেম্বার্স। দুই কক্ষ বিশিষ্ট, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে মানে প্রপোজেস করেছে। এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ, যেটা ন্যাশনাল অ্যাসেম্বলি, এবং আরেকটি উচ্চকক্ষ যেটাকে সিনেট বলা হয়। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। দ্য লোয়ার হাউস নিম্নকক্ষ সেটা হবে কি? ন্যাশনাল অ্যাসেম্বলি। অ্যান্ড দ্য আপার হাউস সেটা হবে সিনেট। অ্যান্ড বোথ উইথ এ টার্ম অফ 4 years। দেখুন, বোথ উইথ এ টার্ম মানে এখানে কি? মেয়াদ অফ 4 years। কত বছরের? 4 বছরের মেয়াদ হবে। এরপর পার্লামেন্ট গেল, দুইটা কক্ষ হবে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। এরপর আমরা আসি যে প্রধানমন্ত্রীর মেয়াদ কত হবে, প্রধানমন্ত্রী কীভাবে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। তার মানে প্রধানমন্ত্রীর দুটি শর্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কি? 2 বারের বেশি হতে পারবেন না এবং তিনি রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না। এতদিন যেটা হতো, যেমন আওয়ামী লীগের প্রধান ছিল শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী হতেন। আবার বিএনপি ছিল খালেদা জিয়া, তিনি প্রধানমন্ত্রী হতেন। তো প্রধান যারা, তারা মানে প্রধানমন্ত্রী হতে পারবে না। সো প্রাইম মিনিস্টার্স টার্ম মানে মেয়াদ। আ পারসন ক্যান হোল্ড দ্য পজিশন অফ প্রাইম মিনিস্টার ফর নো মোর দেন, দেখুন ক্যান হোল্ড আমরা একটু চেঞ্জ করে 2 বারের বেশি হতে পারবে না, এখানে আমরা বললাম কি একটু চেঞ্জ করে যে ক্যান হোল্ড, এখানে নেগেটিভ করি, নেগেটিভ করেছি কোথায়? এখানে, যে নো মোর দ্যান 2 terms, 2 বারের বেশি হোল্ড করতে পারবেন না। 2 বারের বেশি সে ক্যান হোল্ড দ্য পজিশন অফ প্রাইম মিনিস্টার, পদটা হোল্ড করতে পারবে না। ওয়াইল সার্ভিং অ্যাজ প্রাইম মিনিস্টার হিসেবে যদি সে সার্ভ করে, দে ক্যানট বি দ্য লিডার অফ পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের নেতা হতে পারবে না। আর এ লিডার অফ দ্য পার্লামেন্ট, অথবা সংসদের নেতা হতে পারবে না। একসাথে সংসদের নেতা, প্রধানমন্ত্রী এবং দলের নেতা, 3টা জিনিস সে একসাথে হতে পারবে না। যে কোনো একটা, হয় প্রাইম মিনিস্টার, অথবা লিডার অফ দ্য পলিটিক্যাল পার্টির প্রধান, অথবা লিডার অফ দ্য পার্লামেন্টের প্রধান। যাই হোক, পরের যে ব্যাপারটা দেখুন, সেটা বলা হচ্ছে কি যে সংসদীয় নির্বাচনের বয়সসীমা, মানে কোনো সংসদ আসনে এমপি বা যে কোনো কিছুর সংসদীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে যে বয়সটা, সেটা একটা পরিবর্তন এসেছে। বয়স কমিয়ে 21 বছর করার সুপারিশ করা হয়েছে। যেটা আগে 25 বছর ছিল, সেটা এখন 21 বছর। অর্থাৎ আপনার বয়স 21 হলে আপনি সংসদীয় আসনে আপনি নির্বাচন করতে পারবেন। মিনিমাম এজ ফর পার্লামেন্টারি ইলেকশন, দ্য রেকমেন্ডেড মিনিমাম এজ, ভার্ব 3, সুপারিশকৃত ন্যূনতম বয়স ফর কন্টেস্টিং, প্রতিযোগিতার জন্য। কোনটা? পার্লামেন্টারি ইলেকশন, সংসদীয় নির্বাচনের প্রতিযোগিতার জন্য সুপারিশকৃত ন্যূনতম বয়স ইজ 21 years। 21 বছর বয়স হলে এই কাজটা যে কেউ করতে পারবে। পরে আমরা একটু ভেঙে আসি। যেমন প্রথমে আসলাম আমরা নিম্নকক্ষ নিয়ে আলোচনা করি একটু। নিম্নকক্ষের ডিটেলস। সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্য। দেখুন, এই সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যরাই নিম্নকক্ষে স্থান পাবে। আইনসভার নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। 400 আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। 400, আগে ছিল 350। 300 জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবে। আর 100 জন নারী সদস্য
সারা দেশে সব জেলা থেকে নির্ধারিত 100 নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এখানে দেখুন পার্থক্যটা, আগে ছিল আসন ছিল আগে 350 আসন, 350, সেখানে 50 জন ছিল নারী সংরক্ষিত আসন। বাট তারা যেটা প্রস্তাব করেছে সেটা হচ্ছে কি, এবার নিম্নকক্ষে 300 জন থাকবে, বাট 100 জন নারীদেরকে দিয়ে দেওয়া হবে এবং তারা তাদের এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সেই 100 আসন ফিল আপ করবে। তার মানে 300 থাকবে সবার জন্য, সেখানে 200 পুরুষ 100 নারী। যাই হোক, আমরা একটু ইংলিশে দেখি। নিম্নকক্ষের ইংলিশ হচ্ছে লোয়ার হাউস। ডিরেক্টলি ইলেক্টেড মেম্বার্স বাই ম্যাজরিটি ভোট, অর্থাৎ নিম্নকক্ষের যে মেম্বাররা আছে তারা ইলেক্টেড হবে নির্বাচনের মাধ্যমে, বাই ম্যাজরিটি ভোট, সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে তারা হবে, যেটা সচরাচর আমাদের বাংলাদেশে বর্তমানে সংসদ সদস্যের নির্বাচনে হয়ে থাকে। দ্য লোয়ার হাউস, নিম্নকক্ষ, উইল বি ফর্মড বাই members directly elected by a majority vote. It will consist of 400 seats. Of this, এখানে একটু ভুল করেছে, 300 জন হবে পুরুষ আর 100 জন হবে নারী, মোট হবে 400, নিম্নকক্ষে মোট হবে 400। তো 400 সিটস, অফ দিস তাদের মধ্য থেকে 300 মেম্বার্স উইল বি ইলেক্টেড ফ্রম দ্য সিঙ্গেল রেজিয়ন constituencies, while 100 women members will be directly elected from 100 constituencies across all districts, exclusively for women candidates. বিশেষভাবে নারী ক্যান্ডিডেটদের জন্য এটা রাখা হবে। যাই হোক, আমরা পরের ব্যাপারটাতে আসি। দেখুন পরে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, এখানে নতুন একটা নিয়ম করা হচ্ছে, সেটা হচ্ছে তরুণ তরুণীদের প্রতিনিধিত্ব। তরুণ তরুণীদের জন্য একটা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তরুণ তরুণীদের প্রতিনিধিত্ব, রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব অফ ইউথ, তরুণ তরুণীদের প্রতিনিধিত্ব। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণ তরুণীদের মধ্য থেকে প্রার্থীরা মনোনীত হতে পারবে বা মনোনীত করবে। Political parties will nominate candidates from youth groups for at least 10% of the total seats in the lower house. লোয়ার হাউসে 10% তরুণ তরুণীদের জন্য দিতে হবে। সংসদীয় নির্বাচনের সময়সীমা, এখানেও একটু পরিবর্তন এসেছে। সংসদীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা হবে, এবং এখানে 21 বছর করা, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি। ডেপুটি স্পিকারের এখানে 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন। ডেপুটি স্পিকার্স, ওয়ান অফ হুম উইল বি নমিনেটেড ফ্রম দ্য অপোজিশন পার্টি, বিরোধী দল থেকে একজন নমিনেটেড থাকবে। পরের যে ব্যাপারটা সেটার দিকে একটু খেয়াল করুন। একাধিক পদে অধিষ্ঠ হওয়া নিষেধ। একজন সংসদ সদস্য একই সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটির বেশি পদে অধিষ্ঠিত হবেন না, যেমন প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেটা, অর্থাৎ প্রধানমন্ত্রী হতে পারবেন, সংসদ নেতা, যে কোনো একটা, হয় সংসদ নেতা অথবা প্রধানমন্ত্রী অথবা রাজনৈতিক দলের প্রধান। বিরোধী দলের স্বাধীনতা, এখানে আবার বিরোধী দলের একটা স্বাধীনতা থাকবে। বিরোধী দলের কী স্বাধীনতা? অর্থ বিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। মনোনয়ন নয়, তাদের বিরুদ্ধে কি মনোনয়নকারী দলের বিপক্ষে, যারা মনোনয়ন পেয়েছে তাদের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। আইনসভার স্থায়ী কমিটিগুলোর সভাপতি সবসময় বিরোধী দলের সংসদের মধ্যে মনোনীত হবেন। এরপর আমরা আসি উচ্চকক্ষে, নিম্নকক্ষের গেল, এবার উচ্চকক্ষে আসি। উচ্চকক্ষে কি বলা হচ্ছে, যে সংখ্যাগরিষ্ঠ ভোটে মনোনীত সদস্য। উচ্চকক্ষ মোট 105 জন, ওখানে কিন্তু 400 চলে গেছে, আগেরটা 400 চলে গেছে, এখন 105 জন বাকি রয়েছে, মোট 505 জন। 105 জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। এর মধ্যে 100 জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে, এটা কিন্তু সংখ্যানুপাতে হবে। মেম্বার্স নমিনেটেড বাই ম্যাজরিটি ভোট, এই আপার হাউসের মেম্বারগুলো হবে কি majority ভোটের মাধ্যমে। দ্য আপার হাউস উইল কনসিস্ট অফ 150 মেম্বার্স। অফ দিস 100 মেম্বার্স উইল বি প্রপোর্শনালি নমিনেটেড। 100 জন হবে আনুপাতিক হারে, সংখ্যানুপাতিক হারে, বেসড অন দ্য ভোটস রিসিভড ইন দ্য ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশনস। এই ন্যাশনাল পার্লামেন্টারি যে ইলেকশনটা চলবে সেইখানে সংখ্যানুপাতিক হারে 100 জনকে বাছাই করা হবে। শুধু ভোটে যেটা মেজরিটি এটা না, সংখ্যানুপাতে অনুপাতিক হারে 100 জনকে দেওয়া হবে, যে অনুপাতে এরা বেশি তাহলে এরা পাবে।
Political parties can nominate up to 100 candidates based on proportional representations. At least 5 members, কমপক্ষে 5 জন সদস্য will represent socially and economically disadvantaged communities. মানে 5 জন সদস্য হবে কি, যে সোশ্যালি এবং ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড কমিউনিটির যারা আছে, সুবিধা বঞ্চিত, সেই কম সম্প্রদায় থেকে 5 জন মেম্বার আসবে এখানে। দ্য রিমেইনিং 5 সিটস উইল বি ফিল্ড বাই দ্য প্রেসিডেন্ট। আর 5টা প্রেসিডেন্টের জন্য রেখে দেওয়া হবে। প্রেসিডেন্ট কি করবে, তার নিজস্ব চিন্তা ভাবনায় তিনি আরও 5 জন এখানে মনোনীত করবেন। ফ্রম সিটিজেন্স হু আর নট মেম্বার্স অফ এনি হাউস অর পলিটিক্যাল পার্টি, মানে 5 জনকে নিবে যারা কোনো পলিটিক্যাল পার্টির অংশগ্রহণ না, দলের না, তাদের থেকে রাষ্ট্রপতির মাধ্যমে 5 জন। তাহলে 105 জনের মধ্যে আমরা দেখতে পেলাম এখানে যে আনুপাতিক হারে 105 জন দেওয়া হবে, আর 400 দেওয়া হবে সরাসরি নির্বাচনের মাধ্যমে। 400 হবে নির্বাচনের মাধ্যমে, 105 জন হবে আনুপাতিক হারে। সেখানকার 5 জন থাকবে রাষ্ট্রপতি কর্তৃক, যারা কোনো দলের না তাদের থেকে, এবং আরও 5 জন থাকবে একটু ডিসঅ্যাডভান্টেজড কমিউনিটির যারা আছে তাদের পক্ষ থেকে থাকবে 5 জন। তারপরে দেখুন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের যোগ্যতা, অর্থাৎ সংখ্যানুপাতিক হলেই তাকে যে নিতে হবে তার একটা যোগ্যতা থাকতে হবে, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। eligibility for proportional representation. Political parties must secure at least 1% of the votes in the national parliamentary election to qualify for representation in the upper house through proportional representation. অর্থাৎ রাজনৈতিক দলকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্বের যোগ্য হতে হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের অন্তত 1% নিশ্চিত করতে হবে। মানে মোট ভোটের 1% তার থাকতে হবে, নয়তো সে সংখ্যানুপাতিক হারে ওই উচ্চকক্ষে আসন লাভ করতে পারবে না। উচ্চকক্ষের স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে। মানে উচ্চকক্ষের স্পিকার যারা, সে হবে কি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে, উচ্চকক্ষের সদস্যরা উচ্চকক্ষের স্পিকার নির্বাচন করবে। ডেপুটি স্পিকার, উচ্চকক্ষের একজন ডেপুটি স্পিকার থাকবেন যিনি সরকার দলীয় সদস্য ব্যতীত উচ্চকক্ষের অন্য সব সদস্যের মধ্য থেকে নির্বাচিত হবেন। সরকার দলীয় না, ডেপুটি স্পিকার হবে কি সরকার দলীয় না, সরকার দলীয় সদস্য ব্যতীত, সেটা নিরপেক্ষ হতে পারে অথবা বিরোধী দল হতে পারে। এরপর আসে আমাদের রাষ্ট্রপতির কি কাজ হবে, সেটা মেয়াদ ও পুনর্নির্বাচন, টার্ম অ্যান্ড রি-ইলেকশন। রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না, যেটা প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে সেম। রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলীর সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবেন। নির্বাচক মণ্ডলী যারা আছে তাদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রীর ব্যাপারটা আসি, মেয়াদ ও পদাধিকার। প্রধানমন্ত্রী 2 বারের বেশি নয়, আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন। আইনসভার নিম্নকক্ষের যারা সংসদ সদস্য হবে তারা প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না। এবার আসে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার হচ্ছে কি, যে নিয়োগ ও কার্যক্রম কীভাবে দেওয়া হবে। কমিশন আইনসভায় মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে, যে আইনসভা হচ্ছে সেটা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করেছে। সরকার প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন। সরকারের প্রধান যিনি থাকবেন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে, যেমন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। প্রধান উপদেষ্টা সর্বোচ্চ 15 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে কার্য পরিচালনা করবেন। তো এই হচ্ছে ব্যাপার, পুরো ব্যাপার। এক নজরে সংবিধান সংস্কার প্রস্তাবনা যদি আমরা দেখি, পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেট। মেয়াদ হবে 4 বছর। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করবেন। নিম্নকক্ষে 400 আসন থাকবে, 300 সরাসরি নির্বাচিত এবং 100 থাকবে নারীদের জন্য। তরুণ প্রার্থীদের জন্য থাকবে 10% আসন সংরক্ষণ থাকবে। সংসদীয় নির্বাচনের বয়সসীমা 25 থেকে কমিয়ে 21 করা হয়েছে। 2 জন ডেপুটি স্পিকার থাকবে, একজন বিরোধী দল থেকে, একজন দলীয়। সদস্যরা নির্দিষ্ট পদে সীমাবদ্ধ থাকবেন। প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলের প্রধান, যে কোনো একটা। অর্থবিল ছাড়া সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। অর্থবিল ছাড়া স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে হবেন। স্থায়ী কমিটির সভাপতি হবে কি বিরোধী দল থেকে। উচ্চকক্ষে হবে 105 সদস্য, যেখানে 100 দলীয়, 5 রাষ্ট্রপতি মনোনীত। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত দলগুলোর ন্যূনতম 1% ভোট পেতে হবে। সংখ্যানুপাতে যে 105 জন সদস্য হবে সেখানে 100 জন 1%-এর বেশি ভোট পেতে হবে। উচ্চকক্ষের স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবেন। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় উচ্চকক্ষের স্পিকার। আর ডেপুটি স্পিকার সরকার দলীয় ব্যতীত
সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন। দুটো স্পিকার থাকবে, ডেপুটি স্পিকার, একটা দলীয় সরকার দলীয় আর একটা বিরোধী দল। রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর, সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করবেন, নির্বাচক মণ্ডলীর মাধ্যমে নির্বাচিত হবেন তিনি। নির্বাচক মণ্ডলীতে আইনসভায় উভয় কক্ষ, জেলা সমন্বয় কাউন্সিলর ও সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিলর। প্রধানমন্ত্রীর সর্বোচ্চ 2 বার। প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদ নেতা হতে পারবেন না। বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতি আইনসভা ভেঙে দিতে পারবেন, আর রাষ্ট্রপতির এই ক্ষমতাটা থাকবে। অন্তর্বর্তী সরকার, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার থাকবে। প্রধান উপদেষ্টার প্রধান হবেন। 15 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ কার্য পরিচালনা করবেন। আইনসভার মেয়াদ শেষে 15 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগ চূড়ান্ত হবে। অর্থাৎ যখন আইনসভা ভেঙে দেওয়া হবে তার 15 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগ চূড়ান্ত করতে হবে। ওকে, তো এই ছিল আমাদের এক নজরে সংবিধান সংস্কারের যে প্রস্তাবনাগুলো সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন, সেগুলো। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।